হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করছি বা প্রতিদিন চর্চায় থাকি বা স্টক মার্কেটে ইনভেস্টিং করি, তো তাদের অনেকেই হয়তো আমরা কমার্শিয়াল কিছু টার্মস নিয়ে আমাদের এখনও সেরকমভাবে হয়তো আমরা জানি না বা জানার চেষ্টা করি না। তো আমার এই ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু টার্মস নিয়ে আলোচনা করব, তো যেগুলো আমাদের জানা থাকলে আমরা কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট ইজিলি আমরা সেটা দেখতে পারবো এবং আমাদের একটা ক্লিয়ার কাট ভিউ হবে। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি তাহলে। ট্রানজাকশন, ওকে। তো ট্রানজাকশন কিন্তু আমাদের দু টাইপের হয়, একটা মানিটারি ট্রানজাকশন, একটা নন মানিটারি ট্রানজাকশন। তো এখানে নন মানি ট্রানজাকশনটা যেটা আগে হতো যখন আমাদের কাছে ফাইন্যান্স থাকতো না বা ক্যাশ থাকতো না, তো সেক্ষেত্রে কিন্তু তখন এই নন মানিটারি ট্রানজাকশন হতো, সেখানে বিনিময় পথে চলতো। অর্থাৎ আমি একটা জিনিস দিলাম, তার বদলে অন্য কেউ আমাকে একটা জিনিস দিত। তো সেই নিয়ে কিন্তু এই ট্রানজাকশনটা হতো, মানে কমপ্লিট হতো, কিন্তু এখানে কোনো মানি রিলেটেড থাকতো না। অন্যদিকে যদি মানিটারি ট্রানজ্যাকশন দেখি, তো সেক্ষেত্রে কিন্তু মানিটারি ট্রানজ্যাকশন দু টাইপের হয়, একটা ক্যাশ ট্রানজ্যাকশন, একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন। তো ক্যাশ ট্রানজ্যাকশন আমরা ইনস্ট্যান্ট যেটা ক্যাশ পে করে থাকি সেটা আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন, আর ক্রেডিট ট্রানজ্যাকশন যেটা আমরা ধারে কিনছি বা ক্রেডিটে কিনছি, ইন ফিউচার আমাকে কিছুদিন পরে সেটা পেমেন্ট করতে হবে। ওকে, এবার নেক্সট যে টার্মস আমরা শুনি, গুডস। ওকে, তো এখানে গুডস বলতে বোঝায় আহ, যে কোনো একটা কোম্পানির, মানে একটা অর্গানাইজেশন বা একটা বিজনেসের ছোটো ছোটো পণ্য, ঠিক আছে, আর্টিকেলস, কমোডিটি, যেই জিনিসগুলো কোম্পানি পারচেস করে এবং সেটাকে সেল করে। ওকে, তো এবং সেখান থেকে সেটা তার মডিফিকেশান করে বা তার ফিনিশ প্রোডাক্টে ইউজ করে, সে সমস্ত জিনিসকে আমরা গুডস বলে থাকবো। ঠিক আছে, এবং এই গুডসগুলো কোম্পানি ইউজ করে বেসিক্যালি তার প্রফিট আর্নিং করার জন্য। ওকে, এবার এখানে যদি আমরা ইলেকট্রনিক্স কোনো একটা কোম্পানি দেখি, তো তার ক্ষেত্রে তার স্পেয়ার পার্টস হিসাবে যে মাদারবোর্ড থাকবে সেগুলো তার গুডস হিসাবে ট্রিটেড হবে। যদি আমরা মেডিসিন কোম্পানি বলি, তো মেডিসিন কোম্পানি যে সমস্ত ওষুধ যে তৈরি করার জন্য যে ছোটো ছোটো অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায়, তো সেগুলো তার ক্ষেত্রে গুডস হয়ে দাঁড়াবে। যদি ইলেকট্রনিক্স, যদি আমরা হেভি মেশিনারির ক্ষেত্রে বলি, তো সেখানে তার গিয়ার, পার্টস, কাপলিং, এই সমস্ত কিন্তু তার গুডস হয়ে থাকবে। আর তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত জিনিসগুলোকে কি করব না, এগুলো আমরা আমাদের বিজনেস বা প্রোডাকশন লাইনে ইউজ হবে এবং সেটা ইন ফিউচার বড়, মানে ফিনিশ গুড হিসেবে বেরোবে। ওকে, এবার নেক্সট আমরা যেটা বলবো, ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস। ওকে, তো ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস, এই যে কনসেপ্টটা আসছে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্সির একটা এনটিটি কনসেপ্ট বলে একটা আছে। তো সেখানে, যেখানে আমাদের ধরে নিয়ে, যেটা যেখানে ধরে নিয়ে না, যেখানে বলা হয়েছে যে বিজনেস এবং বিজনেসের অনার দুজনে কিন্তু দুজনে আলাদা আলাদা দুটো এন্টিটি বা প্রপার্টিস। ওকে, মানে এখানে পার্সন। তো এক্ষেত্রে যে ক্যাপিটাল, যে যিনি নিয়ে আসছেন তিনি কোম্পানির মালিক। ওকে, তো কোম্পানির মালিক ক্যাপিটাল দিচ্ছে কাকে? বিজনেসকে। ওকে, তো এখানে কিন্তু আমি ক্যাপিটাল এবং বিজনেস, মানে যিনি কোম্পানির মালিক এবং যে বিজনেস, দুটোকে আলাদা পার্সন ভেবে নিচ্ছি। ওকে, তো এখানে বিজনেসে ক্যাপিটাল কে দিচ্ছে? কোম্পানির মালিক। তো কোম্পানির মালিক যখন বিজনেসকে ক্যাপিটাল দিচ্ছে, তো বিজনেসের কাছে ওই ক্যাপিটালটা একটা লাইবিলিটি। ওকে, এবার ওই বিজনেসটা কি করবে? বিজনেস থেকে কোম্পানি, বিজনেস থেকে প্রফিট জেনারেট হতে পারে, বিজনেস থেকে লসও জেনারেট হতে পারে। ওকে, তো এক্ষেত্রে যেই পরিমাণ টাকা কোম্পানি, মানে যে ওনার ছিল, সেটা বিজনেসকে দিল বিজনেসটাকে স্টার্ট আপ করার জন্য, তো সেক্ষেত্রে সেই পরিমাণ টাকা হয়ে গেল বিজনেসের ক্যাপিটাল। এবার বিজনেসটা ধরুন প্রফিট করলো 1 বছর পরে, বা তারও আগে, যদি এই মালিকের কিছু পরিমাণ টাকা দরকার হলো পার্সোনাল কোনো রিজনে। ওকে, হতে পারে তার ছেলের স্কুলের ফিস দেওয়ার জন্য, বা হতে পারে তার নিজের পার্সোনাল কোনো নিডস পূরণ করার জন্য, তখন কি করলো, ধরুন এখানে মিস্টার এ, আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকা একটা ক্যাপিটাল নিয়ে এসেছে। ওকে, তো এখানে 1 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে কাকে দিল? না, একটা বিজনেস তৈরি করলো। ওকে, তো এই বিজনেসটাকে, বিজনেস হাউসকে এই টাকাটা দিল। ওকে, তো এই যে টাকাটা আসলো বিজনেসে, এখানে হয়ে গেল কি, এটা আমাদের ক্যাপিটাল। ওকে, এটা আমাদের হয়ে গেল কি, ক্যাপিটাল। এবার এই বিজনেস কি করলো? এখান থেকে প্রফিট জেনারেট করলো বা লস জেনারেট করলো, দুটোই করতে পারে। তো বিজনেস, বিজনেস যে সবসময় প্রফিট জেনারেট করবে তার কোনো মানে নেই, বিজনেস প্রফিট লস যে কোনো একটা জেনারেট করতে পারে। এবার এখন ধরে নিন
মিস্টার এ এর কিছু পরিমাণ টাকা লাগলো, ওকে, কিছু পরিমাণ টাকা প্রয়োজন হলো, কি জন্য হতে পারে সে তার ছেলের স্কুল ফিস দেবে, বা নিজের জন্য পার্সোনাল কোনো একটা, যে মনে হলো ঠিক আছে আমি বিজনেস তৈরি করেছি, বিজনেসটা আমার বড় হয়েছে, অনেক প্রফিট হয়েছে, আমি একটা গাড়ি কিনবো। তো ওই কী করলো তাহলে, বিজনেস থেকে কী করলো মিস্টার এ 20,000 টাকা বিজনেসকে বললো তুমি 20,000 টাকা আমাকে দাও, ওকে। তো এক্ষেত্রে বিজনেস যখন এই 20,000 টাকাটা মিস্টার একে রিফান্ড করছে, তো এক্ষেত্রে কিন্তু এই যে টাকাটা রিফান্ড করছে, এটা কিন্তু কোম্পানির কোনো এক্সপেন্স হবে না, ওকে। এইটা যে যাচ্ছে এটা কিন্তু এই যে ক্যাপিটাল ও দিয়েছিল 1,00,000 টাকা মালিক, তো সেই ক্যাপিটালেরই একটা পোর্শন চলে যাবে মিস্টার এ এর কাছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই 20,000 টাকাটা অ্যাজ এ ক্যাপিটাল হয়েই ওর কাছে রিটার্ন যাচ্ছে, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু যখন কোম্পানির কোনো মানে কোম্পানির মালিক কোম্পানি থেকে নিজের পার্সোনাল কাজে কিছু টাকা উইথড্র করে থাকে, তো সেক্ষেত্রে সেই উইথড্রলটাকে আমরা ড্রয়িংস হিসেবে ট্রিট করব, ওকে। এটা কিন্তু এই যে 20,000 টাকাটা, এটা কিন্তু বিজনেসের কোনো লস হবে না, অর্থাৎ বিজনেসের প্রফিট অ্যান্ড লসে কোনো এফেক্ট হবে না। এটা শুধুমাত্র কোম্পানি তার মানে দেখাবে যে যে পরিমাণ সে ক্যাপিটাল মিস্টার এর কাছ থেকে নিয়েছিল, তার থেকে তাকে 20,000 টাকা সে রিফান্ড দিয়ে দিচ্ছে, এবং বিজনেসের লাইবিলিটি পোর্শনে ক্যাপিটাল যেটা থাকে সেটা 1,00,000 থেকে কমে 80,000 হয়ে যাবে, ওকে। এটা হলো ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংসের কনসেপ্ট। তো নেক্সট আমরা চলে যাব যেটাতে, তো এখানে হচ্ছে ক্যাপিটাল হচ্ছে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট ইন দ্য বিজনেস বাই দ্য ওনার, ওকে। তো ওনার যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করছে বিজনেসে, সেটা হচ্ছে বিজনেসের ক্যাপিটাল ইনিশিয়াল স্টেজে, এবং সেখান থেকে কোম্পানি কী করছে, বিজনেস কী করছে, তার অ্যাসেট কিনছে, তার বিভিন্ন অপারেশনটাকে অপারেট করছে, ওকে। আর ড্রয়িংস হলো যখন কোনো সেই বিজনেস থেকে যখন মালিক তার কিছু পরিমাণ ক্যাপিটাল উইথড্র করে নেয়, সেই উইথড্রলের সময় সেই উইথড্রটা অ্যামাউন্টটা হয়ে যাবে বিজনেসের কাছে ড্রয়িংস, ওকে। তো নেক্সট এবার চলে আসছি অ্যাসেট এবং লাইবিলিটি, ওকে। এবার অ্যাসেট লাইবিলিটির মধ্যে যেটা আমরা জানি, যে অ্যাসেট বলতে আমরা বুঝি আমাদের সম্পত্তি, ওকে। তো যে সমস্ত সম্পত্তি আমরা আহ, অনেক দিন বা লং টার্মের জন্য রাখবো, সেটা হয়ে যাবে আমাদের ফিক্সড অ্যাসেট। যে সমস্ত সম্পত্তি বা অ্যাসেট আমাদের শর্ট টার্মের জন্য থাকবে এবং শর্ট টার্মে আমরা সেটা লিকুইডিটি করে নিচ্ছি, তো সেটাকে আমরা বলে দেবো, সেটা হয়ে যাবে আমাদের কাছে শর্ট টার্ম ক্যাপিটাল, ওকে। এবার এখানে দেখো যেটা বলা হয়েছে, এনি ফিজিক্যাল থিংস অর রাইট ওন বাই দ্য ওন অ্যাজ এ মানিটারি ভ্যালু ইজ কল্ড অ্যাসেট, ওকে। অর্থাৎ যেই সমস্ত মানে থাকবে রাইটস বা সম্পত্তি থাকবে, যেটা যার মানিটাইজেশন ভ্যালু আছে, এবং যার ওনারশিপ বিজনেস থাকবে, সেটা কিন্তু বিজনেসের অ্যাসেট, ওকে। এবার এক্ষেত্রে সেটা ল্যান্ড হতে পারে, সেটা কোনো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, এবং গুডউইলও হতে পারে, ওকে। এবার এখানে কারেন্ট অ্যাসেট যেটা আমরা বলি, তাহলে আমরা এক্ষুনি বললাম কি অ্যাসেট দু টাইপের হয়ে যায়, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট যেগুলো কি যার ভ্যালিডিটি উইথিন দ্য 1 ইয়ার আমরা সেটাকে ইউজ করবো বা ক্যাশে কনভার্ট করবো, ওকে। তো সেক্ষেত্রে কী হতে পারে, ক্যাশ অ্যান্ড হ্যান্ড হতে পারে, অ্যাকাউন্টিং রিসিভেবল হতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের যেমন ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, অ্যাকাউন্টিং রিসিভেবল হতে পারে, ইনভেন্টরি, তো এই সমস্ত এক্সপেন্সগুলো কিন্তু আমাদের চলে আসবে, ওকে। এই সমস্ত জিনিসগুলো আমাদের চলে আসবে কিসে না, আমাদের কারেন্ট অ্যাসেটে, ওকে। তো তাহলে কারেন্ট অ্যাসেটের কনসেপ্ট হলো যে সমস্ত অ্যাসেট আমরা অল্প টাইমের মধ্যে ইউজ করব, অর্থাৎ উইথিন আ স্প্যান অফ 1 ইয়ার আমরা সেটাকে ক্যাশে কনভার্ট করে নিচ্ছি, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কারেন্ট অ্যাসেট, ওকে। এবার নেক্সট আমরা চলে যাব সেট মানে কি, যে সমস্ত অ্যাসেটগুলো আমাদের কিন্তু মোর দ্যান 1 ইয়ার থাকবে, ওকে, যার এফেক্ট মোর দ্যান 1 ইয়ার। তো এক্ষেত্রে আমরা কি হতে পারি, যেমন দেখো প্ল্যান্ট প্রপার্টিস, ওকে। তো এখানে দেখো প্রপার্টিস হবে, তারপর প্রপার্টির মধ্যে কি কি আসছে, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি এক্সেপ্টার আসবে, ওকে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলতে বোঝায় যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অথচ আমাদের অ্যাকাউন্টিং খাতায় থাকবে এবং যার ভ্যালুও থাকবে। তো এক্ষেত্রে যেমন গুডউইল আছে, ট্রেডমার্ক আছে, পেটেন্ট আছে, ঠিক আছে। এটা কিন্তু ফিজিক্যাল সেরকম অস্তিত্ব নেই, কিন্তু এর ভ্যালুয়েশন আছে, ওকে। যেমন ল্যান্ড একটা আমরা ফিজিক্যাল অস্তিত্ব দেখতে পাই, এগুলো কিন্তু সব পেপারে থাকবে, ওকে। তো পেটেন্টের রাইট আমরা পেপারে দেখতে পাই, ট্রেডমার্ক যেটা থাকে সেটাও দেখতে পাই, আর গুডউইলটা হচ্ছে যে কোম্পানির সুনাম, ওকে। তো ধরে নাও আজকে একটা নতুন তুমি কোনো বিস্কুট লঞ্চ করছো,
XYZ কোম্পানি, তো সেখানে বিটেনা কোম্পানি মার্কেটে আছে। তো সেক্ষেত্রে বিটেনা কোম্পানির যে রেপুটেশন, যে নাম, সেটা কিন্তু ওর কাছে একটা অ্যাসেট, একটা ভ্যালু। ওকে, তো কারণ সেটা তো এমনি এমনি আসেনি, ওর জন্য ওকে এতদিন স্ট্রাগল করতে হয়েছে, অনেক ব্র্যান্ডিং করতে হয়েছে, তার জন্য এক্সপেন্স করতে হয়েছে। তো সেই জন্য আমরা মানে এখানে গুডউইলটা কিন্তু তার কাছে একটা অ্যাসেট। ইনভেস্টমেন্ট যেটা থাকে লং টার্ম ইনভেস্টমেন্ট, আদার্স কোম্পানির লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে আমরা যদি আদার্স কোম্পানিগুলো শেয়ার হোল্ডিং করে থাকি বা ডিবেঞ্চার বা বন্ড এইসব যদি পারচেস করে থাকি। ওকে, লং টার্ম রিসিভেবল মানে যে সমস্ত পেমেন্ট ডিউ মোর দ্যান 1 ইয়ার, অর্থাৎ যেমন আমরা যদি কোনো আমাদের ল্যান্ড কোনো একটা এন্টিটিকে লিজ দিয়ে রেখেছি। ওকে, তো সেক্ষেত্রে লিজটা আমরা টু ওয়াইস বছরে 2 বছর ছাড়া বা 3 বছর ছাড়া আমরা নিয়ে থাকি, বা কোনো এগ্রিমেন্ট রিনিউ হয়ে থাকে যেটা 2 বছর বা 3 বছর ছাড়া ছাড়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো আমাদের কাছে কিন্তু মোর দ্যান 1 ইয়ার পরে আসবে। ওকে, বা মোর দ্যান 1 ইয়ার পরে সেটাকে আমরা ক্যাশে কনভার্সন করব। ঠিক আছে, এবার নেক্সট যেটা থাকছে, ওকে, তো লাইবিলিটিস বলতে বোঝায় আমরা আমাদের কাছে আমাদের মানে একটা বিজনেসের কাছ থেকে অন্য যারা টাকা বা যারা ইন টার্মস অফ মানি বলতে পারি, যারা মানে পাওনার বলা যায়, এক কথায় পাওনাদার। তো এখানে দেখো লাইবিলিটিস বলতে কারা বোঝায়, কে কে বোঝায়। আমরা যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, ওকে, তো ব্যাংক থেকে যদি আমরা লোন নিয়ে থাকি, তো সেক্ষেত্রে লোন যে পরিমাণটা আছে সেটা কিন্তু আমাদের লাইবিলিটিস। আরও এবার এখানেও কিন্তু লাইবিলিটিসের আবার দুটো টার্ম চলে আসবে, একটা শর্ট টার্ম লাইবিলিটি, একটা লং টার্ম। ওকে, একটা কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে থাকবে কি, যেগুলোর স্প্যান অফ ইয়ার লেস দেন 1 ইয়ার, যেগুলো স্প্যান অফ ইয়ার লেস দেন 1 ইয়ার। তো এখানে লেস দেন 1 ইয়ারের মধ্যে যেমন কী কী থাকে দেখো, অ্যাকাউন্ট পেবেল। ওকে, তো অ্যাকাউন্ট পেবেলের মধ্যে থাকছে কি, বিজনেসের ওন সাপ্লাই, যেটা আমরা মানি দ্য বিজনেস ওন ওয়ে টু সাপ্লায়ার্স। তো যেখানে মানে হচ্ছে আমাদেরকে যে আমাদের বিজনেসে যে সমস্ত সাপ্লায়াররা ম্যাটেরিয়াল দিয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে আমরা একটা ক্রেডিট পেয়ে থাকি, শর্ট টার্ম ক্রেডিট। তো সেটা হতে পারে 1 উইক, সেটা হতে পারে 1 মান্থ, 15 ডেজ। ওকে, মেবি সামটাইম মোর দ্যান 3 মান্থও হয়ে থাকে। ওকে, বা লেস দ্যান 1 ইয়ার হয়ে গেলেই আমরা সেটা কিন্তু বলবো কারেন্ট লাইবিলিটি। ওকে, নেক্সট শর্ট টার্ম ডেপ্ট। ওকে, লোন ডিউ উইথিন এ 1 ইয়ার। তো আমরা কোনো শর্ট টার্ম লোন যদি নিয়ে থাকি, সেটা ব্যাংক থেকে হতে পারে, সেটা কোনো এজেন্সি থেকে হতে পারে, সেটা কোনো কোম্পানির হতে পারে, যেটা লোন আমাদেরকে রিপে করতে হবে উইথিন আ ইয়ার। উইথিন আ ইয়ারই যখন আমরা কোনো লোন পে করবো, সেটা আমাদের কিন্তু শর্ট টার্ম চলে আসবে। নেক্সট হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। ওকে, এই সমস্ত এক্সপেন্সগুলো কিন্তু আমাদের উইথিন আ 1 ইয়ারই মানে অ্যাক্রুড হয়ে গেছে, কিন্তু পেমেন্টটা উইথিন আ ইয়ার করতে হবে। যেমন স্যালারিজ, ট্যাক্সেশন, ইউটিলাইজেস, ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত এক্সপেন্সগুলো কিন্তু আমাদের কারেন্ট এক্সপেন্স। যেমন কি ইলেকট্রিসিটির বিল কী হয়, ডেট চলে আসে না, যে 15 তারিখে ডিউ, তো বাট বিলটা আমি 1 তারিখে পাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু এটা আমার কারেন্ট লাইবিলিটি, আমাকে 15 তারিখে কি পে করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, যেটা বললাম নন কারেন্ট লাইবিলিটি হয়ে গেল আমাদের যেটা মোর দেন 1 ইয়ার যে সমস্ত লাইবিলিটির ভ্যালিডিটি থাকবে, সেটা কিন্তু লং টার্ম ডেপ্টে চলে আসবে। তার মধ্যে যেমন আসছে আমাদের কী কী দেখো, লোন চলে আসবে, তারপরে ওকে, তো আমাদের লোন আসবে। নেক্সট আসবে দেখো এটা বন্ড। ওকে, তো এগুলো কিন্তু আমাদের থাকবে লং টার্ম, যেগুলো মোর দ্যান 1 ইয়ার। ওকে, তো নন কারেন্ট লাইবিলিটি বা লং টার্ম লাইবিলিটি, এই সমস্ত টার্মসগুলো যখন আমরা কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখবো বা স্টাডি করবো, তখন কিন্তু এইসব জিনিসগুলো আসবে। ওকে, গুডস থেকে ইনভেন্টারি চলে আসবে। ওকে, ক্যাপিটাল থেকে অ্যাসেট মাইনাস অ্যাসেট, যে লাইবিলিটির যে পোর্শনগুলো থাকে সেগুলো আমরা দেখতে পারবো। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে ওখানে তো আর এই ডিটেলসে থাকবে না, ওখানে জাস্ট তোমার কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি লেখা থাকবে, ওর ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা জানি না। তো এখানে কিন্তু তারপর দেখো লিজ থাকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের চলে আসবে কারেন্ট লাইবিলিটির মধ্যে। এবার নেক্সট চলে আসছে যে কনসেপ্টটা হচ্ছে ডেপ্টর্স অ্যান্ড ক্রেডিটার্স। ওকে, এখানে ডেপ্টর্স অ্যান্ড ক্রেডিটার্স আমি সিম্পল ভাষায় একটা কথা বলে দিই। একটা যখন আমরা কোনো কোম্পানির কাছ থেকে, আমরা একটা বিজনেস, ওকে, তো আমরা বিজনেস হয়ে যখন আমরা কারো কাছ থেকে মানে কোনো সাপ্লায়ারের কাছ থেকে ধারে মেটেরিয়াল কিনছি, তো সেক্ষেত্রে আমরা হয়ে যাব
সেক্ষেত্রে যার কাছ থেকে আমরা ধারে কিনলাম সে হয়ে যাবে আমাদের ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে আমাদের পাওনাদার, ওকে আমাদেরকে ইন ফিউচার পেমেন্ট করতে হবে। ঠিক অপর প্রান্তে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল কোনো আমাদের কাস্টমারকে ধারে বিক্রি করে থাকি, তো সেক্ষেত্রে কী হয়ে গেল, ওই কাস্টমারের কাছ থেকে আমরা টাকা পাবো, তো সেক্ষেত্রে ওটা হয়ে যাবে আমাদের ডেপ্টার্স। ওকে, এবার এখানে একটা ব্যাড ডেপ্ট অপশন থাকে। ব্যাড ডেপ্ট মানে অপশন নয়, ব্যাড ডেপ্ট থাকে। তো ব্যাড ডেপ্ট হলো, ধরুন আমি 1 লাখ টাকা বা প্রোডাক্ট বিক্রি করেছি, তো সেটা 10টা কাস্টমারে টাকা বাকি আছে, তার মধ্যে কোনো কোনো কাস্টমার হয়তো আমাদেরকে টাকা পেমেন্ট করলো না, ঠিক আছে, বা কোনো ধরাছোঁয়ায় পাওয়া গেল না, তো সেক্ষেত্রে কোম্পানিতে কিন্তু ব্যাড ডেপ্ট থাকে এবং সেই ব্যাড ডেপ্টটা আমরা বিজনেসে এক্সপেন্স হিসেবে দেখাবো। ওকে, আমাদের প্রফিট অ্যান্ড লসে সেটা এফেক্ট মানে আসে সেই জিনিসটা। নেক্সট আমরা যেটা কথা বলবো, এক্সপেন্ডিচার টাইপস অফ এক্সপেন্ডিচার, মানে কত রকমের এক্সপেন্ডিচার টাইপ হয়। ওকে, তো এক্সপেন্ডিচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা এক্সপেন্স, অর্থাৎ বিজনেসে যে সমস্ত খরচা হয়ে থাকে। এবার এই এক্সপেন্সের অনেকগুলো টাইপস হয়। তো প্রথমে যেটা আমরা বলছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে বোঝায় যেই এক্সপেন্সটি যেটা আমরা করলাম তার বেনিফিটটা মোর দ্যান 1 ইয়ার ধরে আমরা পাবো। ওকে, মোর দ্যান 1 ইয়ার ধরে আমরা পাবো, সেই সমস্ত এক্সপেন্সকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে থাকবো। তো সেক্ষেত্রে ধরে নিই আমি একটা মেশিনারি পারচেস করছি। তো মেশিনারি যখন আমরা পারচেস করব, সেই মেশিনারি কিন্তু যে আমাকে সার্ভিসটা দেবে বিজনেসকে, সেটা কিন্তু মোর দ্যান 1 ইয়ার। মেশিনারি কিনছি মানে এই নয় সেটা 1 মাস পরে মেশিনটা অবজর্ভ হয়ে যাবে, সেরকম তো হবে না। তো সেক্ষেত্রে আমরা যখন একটা নতুন নিউ মেশিনারি পারচেস করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা চলে যাবে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবার যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো তার কিন্তু সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, তার একটা ডেপ্রিসিয়েশনটাও থাকবে তার সাথে রিলেটেড। ওকে, এবার নেক্সট আমরা যদি ধরি রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে যে সমস্ত এক্সপেন্ডিচার করার পরে আমরা বেনিফিটটা লেস দ্যান 1 ইয়ারে থাকবে, এবং এটা আমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসে আমরা দেখতে পাবো এক্সপেন্ডিচারগুলো, ঠিক আছে। ডিফার রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে বোঝায় আমরা যে এক্সপেন্ডিচারটা আমরা যে এক্সপেন্সটা করলাম সেটা হচ্ছে রেভিনিউ নেচার, বাট ওটা থেকে যে আমরা বেনিফিটটা পাবো সেটা মোর দ্যান 1 ইয়ার। ওকে, তো সেক্ষেত্রে যদি আমরা কোনো ব্র্যান্ডিংয়ের জন্য এক্সপেন্স করলাম, ওকে, তো সে ব্র্যান্ডিংয়ের জন্য যে এক্সপেন্সটা করছি সেই এক্সপেন্সটা ধরুন আমি এই বছর করলাম, কিন্তু ওর থেকে যে বেনিফিটটা সেটা আমি লং পিরিয়ড ধরে পাবো। এবার নেক্সট কিছু থাকছে যে টার্মসগুলো থাকবে সেগুলো দেবো ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট। ওকে, তো ক্যাশ ডিসকাউন্ট আমরা যেটা পেয়ে থাকি নর্মালি দেখবে আমরা কোনো যখন পারচেস করি সেখানে লেখা থাকে ক্যাশ ডিসকাউন্ট 500 টাকা দিলাম। আর ট্রেড ডিসকাউন্টটা কিন্তু ক্যাশ ডিসকাউন্টের আগে আসবে। ওকে, ওটা ডিলার টু ডিলার যখন দেওয়া হয় বা বড় বিগ কনসার্নমেন্ট যখন কেনাবেচা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ট্রেড ডিসকাউন্ট দেওয়া থাকে। ট্রেড ডিসকাউন্টের পরে কিন্তু আমাদের ক্যাশ ডিসকাউন্ট আসবে। সলভেন্সি অ্যান্ড ইনসলভেন্সি। তো সলভেন্সি বলতে বোঝায় একটা কোম্পানির অ্যাসেটের পরিমাণ তার লাইবিলিটি থেকে বেশি এবং সে তার ডেপ্টকে ইজিলি রিপে করতে পারছে, তো সেক্ষেত্রে আমরা তাকে সলভেন্ট কোম্পানি বলবো। ইনসলভেন্সি কখন হয়ে যাবে, যখন কোম্পানির লাইবিলিটির পরিমাণ তার ডেপ্টের থেকে বেশি হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু সে তার ডেপ্ট পে করতে পারবে না এবং কোম্পানির লসে থাকবে। লসে থাকার ফলে কী হবে, তার ডেপ্টটা ফ্রিকুয়েন্টলি প্রত্যেক বছর বছর বাড়তে থাকবে। নেক্সট এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার। তো অ্যাকাউন্টিং ইয়ার আমরা জানি যে বছরের আমাদের যে ইয়ারটা স্টার্ট হয় ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ ইয়ার। তো এখানে ক্যালেন্ডার ইয়ারের সাথে আমাদের ম্যাচ করে না, আমাদের ইয়ারটা একটু আলাদা। নেক্সট যেটা ট্রেডিং কনসার্ন অফ নন প্রফিট, ট্রেডিং কনসার্ন আর নন প্রফিট কনসার্ন। তো এখানে ট্রেডিং কনসার্ন বলতে বোঝায় যে সমস্ত কোম্পানির গুলি মানে বিজনেসগুলি জেনারেট হয়েছে প্রফিট আর্নিংয়ের জন্য, তো তাদেরকে আমরা ট্রেডিং কনসার্ন বলবো। আর নন প্রফিট যারা আসছে সমাজে সার্ভিস প্রোভাইড করার জন্য, প্রফিট অর্জনেশন তাদের মেন উদ্দেশ্য নয়, যেমন হসপিটাল, তারপর স্কুল কলেজ ইত্যাদি। তো এদের কিন্তু মেন উদ্দেশ্য প্রফিট আর্নিং না। অন্যদিকে যদি আমরা বিজনেস এন্টিটি দেখি, তারা কিন্তু মেন উদ্দেশ্য প্রফিট আর্নিং করা। ওকে, গুডউইল নিয়ে তো একটু আগে কথা বলেছি, তো গুডউইল নিয়ে আর কিছু বলছি না। গুডউইল একটা কোম্পানির সুনাম, অর্থাৎ একটা ব্র্যান্ড ইমেজ যেটাকে বলি সেটাকে আমরা গুডউইল হিসেবে বলতে পারি। এবার যেটা থাকছে আমাদের প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট অ্যান্ড লস বলতে বোঝায় প্রফিট তো সবাই জানি, একটা বিজনেস অপারেশন করার পরে যখন তার সেল করলে তার এক্সপেন্স আমরা বাদ দেওয়ার পর যে টাকাটা যেটা পড়ে থাকছে সেখান থেকে আমরা ট্যাক্সেশন মাইনাস করার পরে আমাদের অবভিয়াসলি প্রফিট হলে তবে ট্যাক্সেশনের পোর্শনটা আসছে।
তো টোটাল আমাদের রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করার পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রফিট। তো আমরা যদি 100 টাকা বিক্রি করি, আমাদের যদি টোটাল এক্সপেন্স যদি 100 টাকা বিক্রি করলাম আর এক্সপেন্স যদি আমার 90 টাকা হয়, তাহলে 10 টাকা প্রফিট। অপর দিকে যদি 100 টাকা বিক্রি করলাম বাট আমাদের এক্সপেন্স হয়ে গেলো 110 টাকা, তো সেক্ষেত্রে 10 টাকা লস। তো এইভাবে কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট হবে, এবং প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেটের মধ্যে অনেক কিছু কিন্তু ফ্যাক্টর থাকে। আমরা ইনিশিয়ালি দেখতে পাবো যেটা লস হয়েছে, বাট অ্যাকচুয়ালি কোম্পানির লস করে দিয়ে আমাদের তো একটা বিজনেস তো বন্ধ হয়ে যাওয়ার কথা না, তাও দেখবে অনেক সময় কোম্পানির লসে চলছে, বিজনেস চলছে। তো সেক্ষেত্রে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্ট থাকে, তো যেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিসিশন নিতে হয় আমাদেরকে, যে কোম্পানি একটা চলবে কি বন্ধ করব। তো এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ একদিনে সব কিছু বললে অনেকটা সব উপর দিয়ে চলে যাবে। তো হয়তো ভিডিওতে ছোটোখাটো কিছু ভুল আছে, মিস্টেক আছে, আস্তে আস্তে রেকটিফিকেশন করার চেষ্টা করছি। আর আপনার সবাই যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দেবেন। থ্যাংক ইউ, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।